চ্যাম্পিয়ন্স লিগের রাত এবং আজকে রাতে রিয়াল মাদ্রিদ নামতেছে আর্সেনালের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে এবং এই মাঠে এখন পর্যন্ত জীবনে রিয়াল মাদ্রিদ কোনোদিন আর্সেনালকে হারাইতে পারে নাই। কারণ হচ্ছে এই মাঠে এই পর্যন্ত কোনোদিন খেলে নাই, সো অবশ্যই হারানোর কথা না। কিন্তু যা হোক, ফান বাদ দিলেও সত্যিকার অর্থে ম্যাচ খুবই ইন্টারেস্টিং হবে। অ্যান্ড সবচাইতে বড় সারপ্রাইজিং ব্যাপার যেটা আমরা সবাই মোটামুটি জানি যে আর্সেনাল দীর্ঘদিন ধরে ইউরোপে খুব বড় রকমের থ্রেট একদমই না, এবং রিয়াল মাদ্রিদ মানে অন্য নাম হচ্ছে রিয়াল মাদ্রিদের অন্য নামই হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু কাহিনী হয়েছে যেটা, সেটা হচ্ছে আজকের ম্যাচ নিয়ে আর্সেনালের মাটিতে অপটা থেকে শুরু করে সুপার কম্পিউটার থেকে শুরু করে প্রায় সবাই আর্সেনালকে আগায় রাখতেছে। অপটা স্ট্যাট তো বলতেছে যে 41% চান্স আছে যে আজকে আর্সেনাল জিতবে। ম্যাক্সিমামের আইডিয়া হচ্ছে আজকে আর্সেনাল হারবে না, ড্র হবে সর্বোচ্চ। সো এইটা শুনতে খানিকটা অড লাগার কথা, তাই না? যে যেই জায়গাতে রিয়াল মাদ্রিদের রেকর্ড এত ইমপ্রেসিভ, সেখানে বলতেছে আর্সেনাল নাকি আজকে আগায় আছে। আই মিন, আপনি যদি একটু খোঁজ খবর রাখেন আপনার এরকম মনে হইতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু না। বাট এই ম্যাচের সাথে সাথে কোনোভাবেই ভুলে যায় না যে একটা মোস্ট হাইপ ম্যাচ হইতে যাইতেছে একই টাইমে ইন্টার মিলান অ্যান্ড বায়ার্ন মিউনিখ। এই ম্যাচটা যদি জাস্ট রিয়াল মাদ্রিদ না খেলতো, আই থিঙ্ক যে এই ম্যাচটা একটা বিশাল বড় ব্লকবাস্টার হইতো, একদম হেডলাইন হওয়ার মতন একটা ম্যাচ। আমি প্রেডিকশন ভিডিও যখন বানাইছিলাম চ্যাম্পিয়ন্স লিগের নেক্সট রাউন্ডে যাওয়া নিয়ে, আমি বলছিলাম যে বায়ার্ন এই ম্যাচটা খুবই টাফ হবে অ্যান্ড বায়ার্নকে স্টিল ফেভারিট কাউন্ট করছিলাম। বাট খেয়াল করে দেখেন, লাস্ট কয়েক সপ্তাহে বায়ার্ন মিউনিখ তাদের সেন্ট্রাল ডিফেন্ডারদেরকে ইনজুরির কারণে হারায় বসছে। সো আজকে ঘরের মাঠে ইন্টার মিলান একটা হেভি মরিচ ডলা যদি দেয়, আমি সারপ্রাইজ হব না। ইনফ্যাক্ট এই ম্যাচটা যদি বায়ার্নের মাঠে না হয়ে ইন্টার মিলানের মাঠে হইতো, তাহলে আমি বলতাম যে আমি অ্যাটলিস্ট শিওর যে ইন্টার মিলান হয়তো বা জিতবে। বাট আমি জানি না বায়ার্নের ঘরের মাঠ কী হবে। বাট যদি আজকে ইন্টার মিলান মোটামুটি একটা রেকর্ড নিয়ে আসতে পারে, স্কোর লেভেল করে আসতে পারে, তাহলে ইন্টারের একটা হেভি চান্স থাকবে। বাট ব্যাক টু রিয়াল মাদ্রিদ। ওয়েল, টেকনিক্যালি আলাপ সালাপ করতে গেলে যেটা হয় যে আমরা এই সিজনের রিয়াল মাদ্রিদকে যেটা দেখছি যে তারা অফ দ্য বল ডিফেন্সিভ সিনারিওতে 4-4-2 হাইব্রিড একটা সিনারিও দাঁড় করায়, যেখানে ডিফেন্সের 4 জন থেকে শুরু করে মিডফিল্ডে দেখা যায় যে বেলিংহাম এবং রদ্রিগো টাকিং করতেছে, আর সামনে দাঁড়ায় একই সাথে কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়াস মিলে পাসিং লেন যেগুলো আছে এগুলো ব্লক করতেছে। সো ডিফেন্সিভলি খুব হায়ার আপে গিয়ে প্রেস করে না, মোর অললেস লাইক একটা মিড ব্লক সাজায় বসে থাকে। অ্যান্ড ডিফেন্সিভলি রিয়াল মাদ্রিদকে দেখতে যে খুব ইমপ্রেসিভ লাগে এরকমও না, গোলও কনসিড করে টুকটাক। বাট ওয়েন ইট কামস অ্যাবাউট অ্যাটাক, এই জায়গাটা হেভিলি ইমপ্রেসিভ। আই মিন, স্ট্রাকচারে অন দ্য বলে যেটা দাঁড়ায় ম্যাক্সিমাম টাইমে 4-2-1-3, ইয়েস 4-2-1-3তেই মোটামুটি তারা সেট আপটা নেয়। অ্যান্ড এটা মনে হয় যে সবাই স্বীকার করবে, আমি বার্সা ফ্যান হয়েও এটা স্বীকার করতে বাধ্য হই যে টপ 3 যেই পরিমাণের এক্সপ্লোসিভ পেস এবং ইচ্ছা মতো নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করে, এটা ট্র্যাক করা খুবই কঠিন। তো যখন তারা অন দা বলে থাকে, আই মিন আপ টপে 3 জনই একদম স্টার্ট করে দেয়, যে রদ্রিগো, ভিনিসিয়াস অ্যান্ড কিলিয়ান এমবাপ্পে। অ্যান্ড এমবাপ্পেকে আমরা টিপিক্যালি সারা জীবন যেটা দেখে আসছি, লেফট সাইড থেকে কাটিং করতেছে। সে কিন্তু কার্লোর আন্ডারে সিজনের শুরুতে যত টাইপের স্ট্রাগল ছিল মোটামুটি ঝরায় ফেলছে। ইনফ্যাক্ট মনে হচ্ছে দিন দিন এরকম যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের মেইন ম্যান হয়তো বা এমবাপ্পে হয়ে উঠতেছে, এখনও হয়ে উঠছে এটা বলবো না। অ্যান্ড অবভিয়াসলি কার্লোর ম্যান ম্যানেজমেন্ট অনুযায়ী ভিনিসিয়াসের ইগোকে সে কখনোই এরকম একদম সাবডু করে দিবে না, বিকজ ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট ম্যাটার করে। হঠাৎ করে এক সিজনের মাঝখানে এসে এমবাপ্পেকে একদম মেইন ম্যান বানিয়ে দিলে দ্যাট উইল ইম্প্যাক্ট নেগেটিভলি ভিনির মতন প্লেয়ারের উপরে। বাট ওই দিকে আমরা না যাই, আমরা গেমে থাকি। তো মূল ব্যাপার যেটা বলতেছিলাম যে আপটপে এই 3 জন সিরিয়াস রকমের পেস কাউন্টার অ্যাটাকে আটকানো খুবই কঠিন একটা ব্যাপার। অ্যান্ড ডেডলি, আমি প্রত্যেকের মধ্যে একটা ডেডলি কম্বিনেশন আছে, ইন্ডিভিজুয়ালি গেম চেঞ্জ করে দিতে পারে। এবং এই 3 জনের ঠিক পেছনে নাম্বার 10 হিসাবে সারাক্ষণ অপারেট করতে থাকে বেলিংহ্যাম, অ্যান্ড তার পেছনে 2 জন মিডফিল্ডার। সো অন দ্য বলে মাদ্রিদ খুবই স্ক্যারি, এবং এইটা আমাদের স্ট্যাট থেকে শুরু করে আই টেস্ট থেকে শুরু করে আমাদের ম্যাচ যারা দেখছি, যারা শুধুমাত্র স্ট্যাট ঘাটি, প্রত্যেকেই স্বীকার করবে যে মাদ্রিদের এই অ্যাটাক লাইনকে আপনি গোললেস আটকায় রাখবেন, দ্যাট উইল বি রিয়েলি চ্যালেঞ্জিং, হোক সেটা ঘরের মাঠ হোক সেটা অ্যাওয়ে মাঠ। বাট কাহিনী যেটা হইতেছে সেটা হলো এইটাই যে আর্সেনালকে এই যে এত বেশি আগায় রাখা, এত বেশি হাইপ দেয়া, আই মিন প্রিমিয়ার লিগের 2nd পজিশন আছে ফাইন, বাট কোনোভাবেই তারা লিগ জিতবে মনে হইতেছে না, বিকজ হিউজ ডিফারেন্স। বাট আর্সেনালকে এত বেশি পরিমাণের প্রিফারেন্স দেওয়ার মূল কারণটা হচ্ছে এইটাই, তাদের ডিফেন্সিভ যেই রেকর্ড হেভিলি ইমপ্রেসিভ। আই মিন প্রবাবলি আমি যদি ভুল না করে থাকি, এই মুহূর্তে যে টপ ক্লাবগুলো আছে তার মাঝখানে সবচাইতে কম পরিমাণে XG
কনসিড করছে, এক্সজি এগেইনস্ট বলতে যেটা বোঝায় 0.88, এটা আর্সেনালের। যে প্রত্যেক ম্যাচ প্রতি গড়ে হিসাব করলে তারা যেই পরিমাণে গোল কনসিড করার চান্স ক্রিয়েট করে সেটা একটারও কম। কতখানি ইমপ্রেসিভ হইলে এই জিনিসটা হয়। সো দ্যাটস ওয়াই আর্সেনালের ডিফেন্সকে এত বেশি হাইপ দেওয়া হচ্ছে যে এই সিজনে তাদের ডিফেন্সিভ সলিডিটি খুবই স্ট্রং। অ্যান্ড অন টপ অফ দ্যাট এই জায়গাতে আপনার ক্রেডিট দেওয়া লাগবে ডেভিড রায়াকে। গোল কিপিংয়ে অসাধারণ করতেছে, জাস্ট অসাধারণ করতেছে। যেই পরিমাণ শট কনসিড করে সেই তুলনায় আরও বেশি গোল হয়তো বা খাওয়ার কথা ছিল, কিন্তু শুধুমাত্র রায়া ওয়াজ দেয়ার অ্যান্ড হি ওয়াজ দ্য স্যাভিয়র। বাট ডিফেন্স নিয়ে তো অনেক কথাবার্তাই বললাম, এবং এই ম্যাচে তারা গ্যাব্রিয়েলকেও পাবে না ইনজুরির কারণে, এবং আসলে আর্সেনালের এই সিজনটা ইনজুরি দিয়েই ভরপুর। বাট তারপরেও আর্সেনালের অফেন্সিভ লাইন যে খুব খারাপ এরকম না। সো যেটা বলছিলাম শুরুতেই, ডিফেন্সিভ লাইনে যদি গ্যাব্রিয়েল অবভিয়াসলি থাকবে না, এই জায়গাতে প্রবাবলি সালিবা ইন করবে। বাট যেই জিনিসটার দিকে এই ম্যাচে আমি তাকায় থাকতে বলবো সেটা হচ্ছে আর্সেনালের মিডফিল্ড। একদিকে ওডেগার্ড, ওইদিকে হয়তো মাঝখানে থাকবে থমাস পার্টে, অ্যান্ড একই সাথে ডেকলান রাইস। এই মিডফিল্ড, এবং একই সাথে আমাদের মাথায় রাখা লাগবে যে আর্তেতা সে গার্দিওলার শিষ্য, সেম টাইপের পজিশনাল ফুটবল, বল পায়ে রাখার কাজটা বা ট্যাকটিকটা তার খুবই ভালো জানা। সো এই মিডফিল্ড যদি অ্যাক্টিভ হইতে পারে তাহলে মাদ্রিদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা হবে যে মিডফিল্ডের ব্যাটল যদি তারা হেরে যায় তাহলে তাদের এক্সপ্লোসিভ যেই ফরওয়ার্ড লাইন আছে তারা বলের সাপ্লাই পাবে না। সো এই জায়গাতেই আর্সেনাল আসলে একদম টেক্কা খেলে দিতে পারে, এবং এইটাই দেখার বিষয় যে মিডফিল্ডের ব্যাটলটা ঠিকঠাক মতন আর্সেনাল জিততে পারে কিনা। বিকজ আপনি যতই বলেন না কেন মাদ্রিদের ফরওয়ার্ড লাইনের কথা, আর্সেনালের মিডফিল্ড মাদ্রিদের চাইতে অন পেপার ইটস ডেফিনেটলি লুকিং বেটার। অ্যান্ড অফেন্সিভলি এর বাইরে বললে সাকা স্টার্ট করতেছে, কনফার্ম নিউজ, দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফেরত আসছে। সো জানি না যে কেমন খেলবে। যদি অন ফর্মে থাকতো, রিদমে থাকতো, তাহলে সাকা খুবই এক্সপ্লোসিভ ফুটবল খেলতো, আমি ড্যাম শিওর। বিকজ রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে যারা ফুলব্যাক আছে তাদের এগেইনস্টে সাকা একদম রায়ট চালায় দিত। বাট আজকে স্টিল ডিসেন্ট পারফরমেন্স হয়তো বা দিবে, একই সাথে অপর পাশে আরেক উইং থেকেও শুরু করে দিবে মার্টিনেলি। সো মাদ্রিদের এই যে ফুলব্যাক, এই জায়গাগুলোতে যে খানিকটা হইলেও উইকনেস আছে, এটা মোটামুটি সবাই জানে, যে কারণে আর্সেনালের অ্যাটাক লাইন থেকে আমরা এক্সপ্লোসিভনেস দেখতে পারি। বাট ইন্টারেস্টিং পয়েন্ট আসলে এইটাই, যেই টিমের স্ট্রাইকার একের পর এক ইনজুর্ড, হাভার্টস নাই, মেইন স্ট্রাইকারের খোঁজ খবর নাই, মিডফিল্ডারদেরকে দিয়ে স্ট্রাইকিং পজিশনে খেলায়, তারপরে আর্তেতা এরকম সিরিয়াস রকমের থ্রেট ক্রিয়েট করতেছে, এটা হচ্ছে চ্যালেঞ্জের জায়গা। তো যদি ঠিকঠাক থাকে তাহলে মেরিনোকে হয়তো আমরা দেখতেই পারি যে একই রকম টিপিক্যালি যেরকম করতেছে আপ টপে খেলবে। যদি এটা না হয়, যদি আর্তেতার মনে হয় যে না আমি থমাস পার্টিকে রাইট ব্যাকে নামায় দিব এবং মেরিনোকে নামায় নিয়ে আসবো তার ইউজুয়াল যে পজিশন মিডফিল্ড, এবং সেইটা যদি হয় তাহলে হয়তো বা আমরা স্ট্রাইকার পজিশনে দেখতে পারি ট্রসার্ডকে। বাট মেইন পয়েন্ট হইতেছে এইটাই, যদিও আর্সেনালের স্কোয়াড ইনজুরি দিয়ে ভরপুর, স্টিল ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটির কারণে আর্তেতার হাতে এই পরিমাণ অপশন আছে যেটা দিয়ে সে রিয়েল মাদ্রিদকে যথেষ্ট পরিমাণে প্যারা দিতে পারে। বিকজ রিয়েল মাদ্রিদের ডিফেন্সিভ রেকর্ড খুব একটা ভালো না। যদিও ইন্টারেস্টিং পয়েন্ট এইখানে হচ্ছে এইটাই যে মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের টাইয়ের ক্ষেত্রে লাস্ট 8টা টাইয়ের মাঝখানে একটাতেও, আই রিপিট, একটাতেও ফার্স্ট লেগ হারে নাই। তো চ্যাম্পিয়ন্স লিগ আসলে রিয়েল মাদ্রিদ কোন লেভেলের মনস্টার পারফরমেন্স দেয় এইটা হচ্ছে একটা স্টেটমেন্ট। বাট একই সাথে গোল কনসিডার কথা বলছিলাম আমি, যে রিয়েল মাদ্রিদ লাস্ট 3 ম্যাচে কয়টা গোল খাইছে হিসাব আছে, 8টা গোল কনসিড করে বসছে সব কম্পিটিশন মিলায়। সো দ্যাট অ্যাকচুয়ালি শোজ যে এই রিয়েল মাদ্রিদ টিমের ডিফেন্সিভ লাইন আপে যথেষ্ট পরিমাণ গর্ত আছে, অ্যান্ড এইখান থেকে আর্সেনালের ফায়দা তোলার একটা সুযোগ আছে। মাদ্রিদে আমরা জানি না যে ভাস্কেজ স্টার্ট করবে নাকি ভালভার্দেকে আবার এইখানে নিয়ে আসবে। যদি মদ্রিচ স্টার্ট করে তাহলে ভালো রকমের পসিবিলিটি আছে যে ভালভার্দেকে দিয়েই রাইট ব্যাক স্টার্ট করাবে, নাও করাইতে পারে। বাট ওভারঅল যেটা বলা যায় মাদ্রিদের ফরওয়ার্ড লাইন খুবই ভালো, বাট মিডফিল্ডের ডমিনেন্স মদ্রিচ যদি না নামে মেনটেন করা টাফ হবে। ডিফেন্সিভ শেপে যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে। অ্যান্ড আমার প্রেডিকশন যদি বলি, আমার প্রেডিকশন হচ্ছে এইটাই যে যেই জিতুক না কেন 2 টিম গোল করবে। দ্যাট ইজ মাই প্রেডিকশন। আমি জানি না মিলবে কিনা, বাট গেইম ফ্লো আমি যেইভাবে ফলো করতেছি 2 টিমের, সেই অনুযায়ী আমার মনে হচ্ছে না যে রিয়েল মাদ্রিদ এখানে ক্লিন শিট বজায় রাখতে পারবে। অ্যান্ড একই সাথে রিয়েল মাদ্রিদের যেই রকমের ফায়ার পাওয়ার আমি দেখতেছি, আমার মনে হয় না যে আর্সেনাল যত ইমপ্রেসিভ ডিফেন্সিভ রেকর্ড থাকুক না কেন মাদ্রিদের এই অ্যাটাক লাইনকে গোললেস রাখতে পারবে। বাট ইভেনচুয়ালি
সবচাইতে হ্যাপি হব যদি একদম মাথা আউলে দেওয়া একটা স্কোর হয়, ঠিক যেরকম আমি এর আগে প্রেডিক্ট করছিলাম যে পিএসভি এবং আর্সেনালের ম্যাচে গোল হবে খুবই কম। এটা নিয়ে অনেকেই পরে ফান টান করছে, বিকজ আর্সেনালের অ্যাটাকিং অপশন খুবই কম। বাট দেখা গেল যে আর্সেনাল 7 গোল দিয়ে বসছে, 7-1 হয়ে গেছে স্কোর লাইন। সো যদি এরকম সারপ্রাইজিং কোনো কিছু ঘটে, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন, বিকজ আজকের রাত বিগ ইউসিএল নাইট, কোনোভাবেই মিস করেন না। অ্যান্ড অতীব অবশ্যই কমেন্ট সেকশনে আপনার প্রেডিকশন জানাবেন, সেটা হোক কোন দল জিতবে অথবা কয় গোল হবে। বাট সবচাইতে বড় কথা, ম্যাচ দেখতে থাকেন এবং মানসিক শান্তি বজায় রাখেন, লাইফের স্ট্রেস দূরে রাখেন, ফুটবল দেখেন বেশি বেশি।